নির্বাচন কমিশন তো আগে নিয়োগ দেওয়া হয়তো, কোনো রকম আইন কানুন বিধিবিধান কিংবা কোনো রকম প্রজ্ঞাপন কিছুই ছিল না, কিন্তু তবুও ওই যে আমাদের মূল্যবোধের এত অবক্ষয় ঘটে নাই, যার ফলে মোটামুটি এই যে একটা গ্রহণযোগ্য কিছু ব্যক্তিকে আমরা নিয়োগ দেওয়া শুরু করেছি। কিন্তু আমাদের আমাদের গণতান্ত্রিক শাসন আমলেই কিন্তু এর অবনতি ঘটতে থাকে। এবং আমরা তারপরে আমরা এটাকে কায়দা করে এটার থেকে এই যে এটাকে জায়েজ করার জন্য আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা সার্চ কমিটি করলাম। সেই তারপর সার্চ কমিটির পরে ওটাও যেন যখন সমালোচনার মুখে পড়লো তখন আমরা একটা আইন করলাম 2022 সালে। ওই সার্চ কমিটি যে ছিল সরকারের অনুগত এবং সরকারের অনুগত কিছু কর্মকর্তা আর একই সাথে সরকারি দলের সাথে যুক্ত সেই রকম ব্যক্তিদেরকে নিয়ে আমরা সার্চ কমিটি করে অনুসন্ধান কমিটি করে আমরা নিয়োগ দিয়েছিলাম। ঠিক তেমনিভাবে 2022 সালে যে আইন হইল ওই পদ্ধতিতেই, শুধু একটা আইনের আবরণে সেই পদ্ধতিটা আমরা নিয়োগ দিলাম। তাহলে আমরা যেই পদ্ধতিতে আমরা নিয়োগ দিয়েছি সেই পদ্ধতি একটা বড় কারণ যে এই সব দলবাজ পক্ষপাতদুষ্ট এবং অনেক ক্ষেত্রেই যে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তারা এই সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসছে। এবং তার একটা বড় উদাহরণ আমাদের নির্বাচন কমিশন। তো এখানে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে পদ্ধতিতে নিয়োগ দিয়েছে সেটা নয়, এই ব্যক্তিও গুরুত্বপূর্ণ। ব্যক্তিরা যদি স্বাধীনচেতা হইতেন, ব্যক্তিরা যদি সম্মানিত ব্যক্তি হইতেন, ব্যক্তিরা যদি তারা যদি পক্ষপাতদুষ্ট না হইতেন, তাহলে কিন্তু এই যে পদ্ধতিটি নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ পদ্ধতিটা ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও সেই ব্যক্তিরা কিন্তু স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করতে পারতেন। টিএন শেষার যার একটা উদাহরণ। আমাদের এখানেও কিছু কিছু চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কাজ করেনি, কারণ যেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা স্বাধীনচেতা ছিলেন না। তো আমাদের নিয়োগ প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ ছিল। আরেকটা ছিল যে নিয়োগ সঠিকভাবে নিয়োগ হলেও যদি আইন কানুন বিধিবিধান যদি সঠিক না হয়, যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু যেই সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেও কিন্তু তারা স্বাধীনভাবে তারা পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে পারবে না। তো এই জন্য নিয়ম কারণের পরিবর্তন দরকার, এই জন্যই সংস্কার দরকার। এই জন্যই আমরা নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের পক্ষে অনেকগুলো আইন কারণের আমরা পরিবর্তনের এবং নূতন আইনের খসড়া তৈরি করেছি। তো এই নিয়মকানুনগুলো যদি সঠিক হয়, তাদেরকে যদি সঠিকভাবে কাজ করার জন্য সুযোগ করে দেয়, তাহলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। এবং এই নিয়মকানুন কিন্তু তাদেরকে সুরক্ষাও দেয়। যেমন এই যে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না। তাদেরকে চাকরিচ্যুত করতে হলে যে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যেই পদ্ধতিতে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে সেই পদ্ধতিতে তাদের বেলায় প্রযোজ্য, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করা হবে। কিন্তু এই সুরক্ষা দেওয়া সত্ত্বেও যেহেতু নিয়োগ পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ, সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়নি, তাই তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। এবং বর্তমানে আমি বলবো যে আমাদের নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু আমি তো মনে করি এটা একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠান। যে বর্তমানে নির্বাচন কমিশন যে বিদ্যমান আইন অনুযায়ী তারা সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। যেমন তারা যে বাজেটের যে কোনো প্রস্তাবনা দেবে সেটা যাবে সেই অর্থ মন্ত্রণালয়ের শেষ কথা। তারা আইন কারণে যে সকল প্রস্তাবনা দেয় সেগুলো যায় আইন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। তো তাহলে তাদের কি স্বাধীনতা আছে? তারা তো পুরোপুরি আজ্ঞাবহ, তারা নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। এবং একই সাথে তাদের কিন্তু বাজেট তাদের শুধু আমাদের সংবিধান অনুযায়ী বাজেট, তাদের পারিশ্রমিক এবং তাদের সাচিবিক ব্যয়টা আমাদের প্রজাতন্ত্রের কনসলিডেটেড অ্যাকাউন্টের উপর দায়যুক্ত, অর্থাৎ এটা তারা স্বাধীনভাবে পেতে পারে।
কিন্তু তাদের নির্বাচন সংক্রান্ত ব্যয় কিন্তু সেই রকম সেই কনসলিডেটেড অ্যাকাউন্ট দায়যুক্ত নয়। তো আমরা যেটা করেছি সেটা হলো আমরা তাদের এই নির্বাচন সংক্রান্ত ব্যয় যেন দায়যুক্ত হয় সেই প্রস্তাব করেছি। এবং শুধু তাই নয়, আমরা যেটা প্রস্তাব করেছি তারা যাতে নির্বাহী বিভাগের উপর তারা দায়বদ্ধ না হয়, নির্বাহী বিভাগের কাছে দায়বদ্ধ না হয়, আমরা যেটা প্রস্তাব করেছি এটার থেকে মুক্ত করে সংসদের উচ্চকক্ষের একটা সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করার আমরা প্রস্তাব করেছি। দায়বদ্ধতা না হলে কি হয় আমরা তো দেখেছি গত 3টে নির্বাচনে দায়বদ্ধতা ছিল না বলেই সে নুরুল কমিশন এখন বুক ফুলিয়ে বিভিন্ন রকম কথা বলে টেলিভিশনে, এখন আরও বিষয় তারা টেলিভিশনের সামনে আসতে পারে না, কিন্তু কিছুদিন আগেও তারা করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে। তারপরে এই 3টা কমিশন, কারণ কোনো রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে। তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ। এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। এবং আমাদের যে রাজতন্ত্রে তো কোনো দায়বদ্ধতা ছিল না, তার জন্যই তো আমরা সেপারেশন অফ পাওয়ার্স বহুদিনের অভিজ্ঞতার আলোকে, কারণ সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক। মন্টেস্কোর কথা, আমার কথা নয়। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা তাদের যে ব্যয়, নির্বাচন সংক্রান্ত ব্যয়কে আমরা কনসলিডেটেড অ্যাকাউন্টে দায়যুক্ত করার আমরা প্রস্তাব করেছি। এবং একই সাথে আমরা এই বিশেষ সংসদীয় কমিটি তার দায়িত্ব হবে যে নির্বাচন কমিশনগুলোকে যে প্রস্তাবগুলো যাবে, আর্থিক প্রস্তাব এবং অন্যান্য আইন কারণ বিধিবিধান এইসব পরিবর্তনের ব্যাপারে যে প্রস্তাবগুলো যাবে সেই কমিটি তারা ওগুলো পর্যালোচনা করে তারা যে এটা কার্যকর করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাবে। তা আমরা মনে করি যে একটা বর্তমানে যেই নির্বাহী বিভাগের কাছে তারা দায়বদ্ধ, তার পরিবর্তে একটা সর্বদলীয় সংসদীয় কমিটি বিশেষত উচ্চকক্ষের, সেটা হবে অনেক বেশি কার্যকর। এবং আমরা যদি চারদিকে তাকাই আমরা দেখব অনেক দেশেই এই ধরনের দায়বদ্ধতার বিধান আছে। এবং আমরা মনে করি যে এর মাধ্যমেই নির্বাচন কমিশনের একদিকে স্বাধীনতা নিশ্চিত করা যাবে, যেমন তারা আবারও সেই নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল হবে না, নির্বাহী বিভাগের তারা ওই যে আজ্ঞাবহ হবে না এক অর্থে। পক্ষান্তরে তারা যা প্রস্তাব করবে তা একটা সংসদীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করে সেটা সিদ্ধান্তের পর্যায়ে, সেটার এই যে আর্থিক খাতে সেটা বরাদ্দের পর্যায়ে যেতে পারবে। তো আমরা মনে করি আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, একদিকে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করেছি আমরা এই অর্থে যে নির্বাচন কমিশন বর্তমানে যে যারা দায়িত্বে আছে তাদের একটা দায়বদ্ধতা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে।